মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব ৭। অনেক সময় হয়তো এরকম কেউ কেউ তো পারে না বলতে, তাই বলে সব অভিমান তাদের উপরই ঝাড়তে হবে। কি হয়, ভালোবাসার একজন বলার দায়িত্ব নিলে একজন বলে যাবে, অন্যজন শুধু ভালোবাসবে, অনুভবে সব ভোলাবে। আপনি তো একটু মিষ্টি করে কথা বলতে পারেন, মিষ্টি কথাগুলোর দায়িত্বটা না হয় আপনিই নিন। আমার তো আজীবন আপনার সামনে গেলে সব উল্টো কথাগুলোই মুখে ফোটে, কিন্তু আপনি সব সময় তো রাগ, আমাকে সামনে পেলেই সেই রাগ যেন আগুন হয়ে ঝরে পড়ে। নিতু চোখ বন্ধ করে মন্ত্রমুগ্ধের মতো দুহাত বাড়িয়ে দিল। মাহবুব প্রচণ্ড জোর গলায় ধমকে উঠল, হাত বাড়িয়েছিস কেন? আমার গলা টিপে ধরবি নাকি? নিতু ঝট করে নিজেকে সামলালো, এক্ষুনি একটা মহাভুল করতে যাচ্ছিল সে। ইস, মনটা এত হাতছাড়া, এত পাগলপাড়া কেন? মুহূর্তে মুহূর্তে কেন এত রং বদলায়? তার তো বোঝা উচিত ছিল এটা সেই নিষ্ঠুর উগ্র মানুষটা যার ওপর অভিমানে সে জ্বলে পুড়ে অনেকবার ছাই হয়েছে, শেষ হয়েছে। মাহবুব গলা বাড়িয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, দে দে, গলা টিপে দে, মরে যাই। অনেকক্ষণ ধরে বসে থেকে পিঠ ধরে এসেছিল মাহবুব ভাইয়ের, হাত লম্বা করে তাই আড়মোড়া ভাঙলাম। নিতু আড়মোড়ার ভঙ্গি করে হাত গুটিয়ে নিয়ে অন্যদিকে তাকালো। আর ঝলসাতে চাই না সে, তার তো বোঝা উচিত ছিল এতটা দিন পর মানুষটা এসেছে, অথচ কথাবার্তায় একটুও বদল নেই, ঠিক একই রকম নিষ্ঠুর এবং অসভ্য। তাহলে সে কেন হুট করে অন্য কিছু ভেবে ফেললো? ছি! মাহবুব চেয়ারটা টেনে নড়ে চড়ে বসলো, নিতুর দিকে রাগি চোখে তাকালো। নিতু সেই তাকানোর তোয়াক্কা করলো না, দৃষ্টিটা বাইরে সরিয়ে নিল। ও চোখে আর কোনোদিনই চোখ মেলাবে না সে, কোনোদিনই না। চোখ পড়লেই মন ভুল ভেবে ফেলে মুহূর্তেই। তোর ঘরের পাশের ঘরটা আমার বুকিং দেয়া, মামা মামি কেউ জানে না। ঠিক 2টোর দিকে নিজের দরজা লক করে ওই ঘরটায় চলে আসবি। নিতু কপাল চুলকাতে চুলকাতে বলল, কেন? আমার বিয়ের ব্যাপারে তোর সঙ্গে কথা বলবো, আমাকে ইমিডিয়েটলি বিয়ে করতে হবে। ইমিডিয়েটলি কেন? আমার বউটা না হলে হাতছাড়া হয়ে যাবে, লক্ষণ ভালো না। ইদানিং এত বার বেড়েছে, অসভ্যের চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া আমারও ফরজ হয়ে গেছে বিয়ে, ঘুমলেই অঘটন ঘটছে। তোর সঙ্গে কথা বলেই সবটা ঠিকঠাক করব। কথাগুলো শুনে নিতুর বুকের ভেতরটায় কয়েকশোটা পৃথিবীর ভূমিকম্প নিয়ে কাঁপতে থাকলো। নিশ্চয়ই সেই পছন্দের মেয়েকে বিয়ে করবেন। চিঠিতে যার এত গুণগান করেছিলেন, যাকে খুশি বিয়ে করুক, নিতুর এতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ভেতরের কাঁপুনিটাকে নিতু গিলে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি এত রাতে আসতে পারবো না। আমি বাংলাদেশ থেকে আসতে পারলাম, আর তুই 2 কদম হেঁটে পাশের ঘরে আসতে পারবি না? না, পারবো না। তাছাড়া আপনার বিয়ে আমার সঙ্গে কথা বলে ঠিক করার কি আছে? তোর সঙ্গেই তো কথা। তুই তো শুরু থেকে আমার বউয়ের জন্য কেনা জিনিসপত্র লুটে পুটে নিয়েছিস। মানে? মানে হলো আমি তো ভেরি রিসেন্ট বিয়ে করব, টাকা পয়সা দরকার। আমার টাকা পয়সার কিভাবে কি ক্ষতিপূরণ দিবি সেটা নিয়েই কথা বলবো। আমি টাকা দেব? টাকা দিবি বলতে আমার জিনিসপত্রের দাম দিবি। ক্ষতিপূরণ? সুদ আমি চাই না, শুধু মূলটা দিলেই চলবে। আমার বউ অত লোভী না, কিছু গয়নাগাটি দিলেই চলবে। তুই যা দিবি তাই সই। নিতু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি আপনাকে কোনো ক্ষতিপূরণ দেব না মাহবুব ভাই, সুতরাং আলোচনার কোনো প্রয়োজন নেই। তার মানে তুই আসবি না? নিতু ধীর কণ্ঠে বলল, না। তুই যে আমার টাকা পয়সা নিয়ে বিদেশে ভেগে এলি, তুই জানিস আমি তোর নামে কেস করতে পারি। মামলায় পড়লে কত টাকা তোর ঘাড়ে বসবে জানিস? হীরের আংটি নিলি, নোসপিন নিলি, আরও কত কি, সব হিসাব করলে কত দাঁড়াবে জানিস? নিতু শব্দ করে হাসলো। আপনি 2 টাকার মানুষ মাহবুব ভাই, সারা জীবন টানাটানির মধ্যে বড় হয়েছেন। টাকা পয়সার অনটনকে আপনি যেমন ভয় পান, আমি পাই না। আপনি মনের খুশিতে মামলা করতে পারেন। তুই চাস আমি মামলা করি? আমি অন্তত আপনার কাছে কিছু চাই না মাহবুব ভাই। আমার চাওয়া না চাওয়ার স্কেল অনেক উপরে। আপনি মামলার কথাটা বললেন তো, তাই বললাম। তবে আপনার খুব বেশি টাকার দরকার হলে আমি বড় চাচাকে বলবো সাহায্য করতে। আমার ক্ষতি করেছিস তুই, আমি তোর বড় চাচার থেকে টাকা নেব কেন? ক্ষতিপূরণ যা দেওয়ার তুই দিবি। ওকে, তাহলে আমি দিচ্ছি। নিতু গলার চেইনটা খুলে মাহবুবের সামনে রাখলো। এই নিন, এটা রাখুন। লকেটটা খাঁটি হিরে, বিশ্বাস না হলে জেমোলজিস্ট দেখিয়ে নেবেন। সঙ্গে দোয়া করে দিলাম আপনার একটা মিষ্টি সংসার হোক, আর সেই সংসারে টাকা পয়সার অভাব না থাকুক। মাহবুব সঙ্গে সঙ্গে সামনে রাখা চায়ের কাপটা উল্টে ফেলে দিল। টেবিলের ওপরের বাকি জিনিসগুলো ফেলে দিয়ে রেস্টুরেন্টে একটা হইচই বাঁধিয়ে ফেললো। ওয়েটার, ম্যানেজার, সিকিউরিটি সবাই ছুটে এলো। নিতু কোনো রকমের পরিস্থিতি সামাল দিল।
দ্বিগুণ টাকা জরিমানা দিয়ে সরি টরি বলে ওখান থেকে মাহবুবকে নিয়ে বেরিয়ে এলো। ট্যাক্সি ডাকতেই মাহবুব চেঁচালে, আমি তোর সঙ্গে যাব না নিতু, তুই একা যা। নিতু একগাল হেসে বলল, থ্যাংক ইউ মাহবুব ভাই, আমিও চাইছিলাম আপনি যাতে আমার সঙ্গে না যান। এমনিতেও হবু বউয়ের গোলামকে সঙ্গে নিয়ে পথ চলতে আমারও একদম ইচ্ছে নেই। ট্যাক্সি করে নিতু একা একাই হোটেলে ফিরল। হোটেলে ফিরেই নিতুর ইচ্ছে করলো সে এক্ষুনি ব্যাগ ট্যাগ নিয়ে চলে যায়। এই লোকটার কাছাকাছি থেকে রাগ সহ্য করা অসম্ভব। বড় চাচা বড় চাচি না থাকলে সে ঠিক ফিরে যেত। ঠিক এতদিন নিজেকে শক্ত রেখে দূরে রেখে নিতুর লাভ কি হলো? ঠিক সেই তো ইতরটার রাগের তোরেই পড়তে হলো। কি দরকার ছিল ওখানে বসে থাকার? চায়ের অর্ডার দিয়ে চলে এলেই হতো। রাতে আলাদা ঘরে গিয়ে বিয়ের ক্ষতিপূরণের নাটক শোনাতে এসেছে। কি এমন জিনিস লুটেছে নিতু? একটা আংটিই তো। কাল সকালেই সে বড় চাচির সঙ্গে কথা বলবে। ওনারা এসেছেন ভালো কথায়, এই অসভ্যকে কেন নিয়ে এসেছেন সঙ্গে করে? এই অসভ্য বদমাইশের দরকার হলে সে একা একাই আসতো। নিতুর পক্ষে আর এসব ঝামেলা নেওয়া সম্ভব নয়। সব পুরনো অস্বস্তি যেন বারবার নতুন করে ফিরে ফিরে আসছে। রাত 2টোর দিকে দরজা ধাক্কাধাক্কিতে নিতু সজাগ হলো। বড় চাচি ডাকছেন, নিতু, নিতু মা ওঠো তো। নিতু দরজা খুলতে বড় চাচি অস্থির কণ্ঠে বললেন, মাহবুবের হঠাৎ করেই শরীরটা খুব খারাপ করেছে, দুবার বমি করলো। নিতু মনে মনে তেতো একটা গালি দিল। একসঙ্গে 2 মণ গরুর গোস্ত খেলে তো এমন শরীর খারাপ করবেই, খাওয়ার সময় তো পারলে গরুর গোবরটাও খেয়ে ফেলে রাক্ষসটা। আমি রিসিপশনে ফোন করে দিচ্ছি চাচি, ওরা এক্ষুনি ডক্টর পাঠাবে। ডাক্তার তো এসেছেনই, মেডিসিনও দিয়েছেন, কিন্তু ছেলেটা এত অস্থির মতন করছে। একটু এসো নিতু, আমার তো খুব ভয় করছে। তোমার বড় চাচা হাই প্রেশারের মানুষ, জানোই তো, তিনি তো খুব নার্ভাস হয়ে পড়েছেন। তাকে সঙ্গে নিয়ে আসার কি দরকার ছিল চাচি? ও নিজের দরকারে আসবে বলল। তোমার বড় চাচাই তখন বললেন, চলো একসঙ্গেই যাই, নিতুকে দেখে আসি, মাহবুব সঙ্গে আছে, সুবিধা হবে। এখন তো উল্টো অসুবিধাই হলো চাচি। ও নিতু, নিতুমা এভাবে বলো না। 2 দিন আগেই ছেলেটার এত বড় একটা অ্যাক্সিডেন্ট গেল, এখন এখানে এসে শরীর খারাপ। ভালো মন্দ কিছু হয়ে গেলে? নীলুফারের বরের তো এমনই হয়েছিল, রাতে হঠাৎ করে গা গরম, শরীর ঘামতে ঘামতে পরে হার্ট অ্যাটাক। হাসপাতালে নেওয়ার আগেই তো ঘটনা ঘটে গেল। ওহ চাচি, এসব কুচিন্তা থামান তো। আমার মনে হয় একটু গরুর গোস্ত খেয়েছেন, এখন পেটে সইছে না। আপনি এত ভয় পাবেন না প্লিজ, 2বার বমিতে এমন কিছু হয় না। নিতু ভীষণ অনিচ্ছায় বড় চাচির সঙ্গে রওনা হলো। আচ্ছা এমন তো নয় ইতরটা নাটক করছে? একটু আগেও যার দুনিয়া ভাঙচুরের শক্তি ছিল সে কিনা নিমিষেই এত কাহিল। মাহবুবের ঘরে গিয়ে নিতু চমকে গেল খুব। মানুষটা উপুর হয়ে এক নাগারে অস্থিরভাবে গোঙাচ্ছে। বিছানার চাদর এলোমেলো, বালিশ মেঝেতে। নিতু নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়ালো, বালিশটা তুলে বিছানায় রাখলো। বড় চাচি চিন্তিত কণ্ঠে বললেন, আমার মনে হচ্ছে গা মুছিয়ে দিলে ভালো হতো। এমনও তো হতে পারে ভেতরটা জ্বরে পুড়ছে, এরকম তো হয়, বেঘরে পাগল পাগল করছে। আমি কি তোয়ালে ভিজিয়ে নিয়ে আসবো নিতু? না চাচি, দরকার হলে আমি করে নেব, আপনি এত ব্যস্ত হবেন না প্লিজ। নিতু বসবে না করেও মাহবুবের মাথার কাছে বসলো। হাজারবার বুঝিয়ে রাখা মনটাকে থামিয়ে দিয়ে কাপা কাপা হাতে মাহবুবের কপাল ছুঁয়ে দেখলো, আসলেই জ্বর। মেডিসিন কি দিয়েছেন? ওই যে ড্রয়ারে রাখা আছে। নিতু মেডিসিনগুলো দেখলো। এখন তো তিনি ঘুমোচ্ছেন, একটু অপেক্ষা করতে হবে। চাচি আপনি বরং শুয়ে পড়ুন, আমি আছি এখানে, কোনো সমস্যা হলে ডাকবো। শিওর তো? জি চাচি। বড় চাচি চলে যেতেই নিতু উঠে তোয়ালে ভেজালো। গা মুছিয়ে দেওয়া দরকার। গায়ের ওপর কম্বলটা একটু টেনে দিতেই মাহবুব কেঁপে উঠল ভীষণভাবে। নিতু হাত রাখলো পিঠে, দেখি একটু সোজা হন তো, জ্যাকেটটা খুলতে হবে। মাহবুব সোজা হলো না, অস্পষ্ট গোঙানিতে কিছু একটা বলল। নিতু সেটার মানে বুঝতে পারল না। নিতু নিজেই মানুষটাকে সোজা করলো, আগের চেয়ে আরও ভারী হয়ে গেছে যেন, অথচ দেখলে তো মনে হয় দুনিয়ার স্লিম। জ্যাকেটটা খুলতে গিয়ে নিতু বিস্মিত হয়ে দেখলো পিঠে ডান পাশের দিকে 6 ইঞ্চির মতো লম্বা দাগ। এটা তো আগে ছিল না। মাই গড, অ্যাক্সিডেন্টে কেটেছিল এতটা? আর কোথাও কি কেটেছে? নিতু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মাহবুবের পুরো শরীরটা। আরও 2টো জায়গায় স্টিচের দাগ। এত সুন্দর শরীরটা, আহারে কত ব্যথাই না পেয়ে আছে মানুষটা। এত অসুস্থ ব্যথায় জর্জরিত মানুষ, অথচ সারাক্ষণ বিয়ে বিয়ে করে মরে যাচ্ছেন।
কোন রাক্ষসীকে ভালোবেসেছেন কে জানে। না হলে এমন আহত মানুষকে কেউ বিয়ে বিয়ে করে জ্বালায়। নিতু হলে তো কোনোদিনই এমন করতো না, বরং আদর করে বলতো, আপনার সুস্থতা আগে মাহবুব ভাই, বিয়ে না হয় আপনার সুবিধা মতোই করবেন। নিতু জ্যাকেট খুলে দিল, দুটো বালিশ মাথার নিচে দিয়ে ঠিক করে শোয়ালো।